আসসালামু আলাইকুম। আমার এক কাপ চায়ের বন্ধুরা ভালো আছেন আশা করছি। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। একটি বিষয়ের সঙ্গে অনেকগুলি বিষয় আসলে এসে যায়। বেশ কিছুদিন ধরে আমি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলছি, অর্থাৎ আমাদের সমসাময়িক বিষয়। আমি যেহেতু শুধু নারী শিশু এইসব নিয়ে কথা বলতাম, সাংসারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বলছি, কারণ দেশের এই বর্তমান অবস্থা। যখন আমি কথা বলছি তখন ফেব্রুয়ারি মাস চলছে, ভাষা আন্দোলনের মাস, ভাষা পাওয়ার মাস, গর্বের মাস আমাদের। শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। একটা বিষয় কি লক্ষ্য করেছেন কি না, আমাদের দেশের যে বড় রাজনৈতিক দলগুলো আছে এবং সঙ্গে বাম রাজনৈতিক দল তো আছেই, জাতীয় পার্টির কথা তেমন করে আমি এখানে বলতে চাই না এই মুহূর্তে অন্তত, কারণ জাতীয় পার্টি বিগত পলাতক সরকারের প্রথম সহায়তাকারী বা একমাত্র সহায়তাকারী ছিল, কারণ তাদের সঙ্গে তারা ইলেকশনে গিয়েছে। যখন সবাই ইলেকশন বর্জন করছে, অর্থাৎ ভোট বর্জন করছে, তখন তারা কিন্তু পলাতক সরকারের সঙ্গে রাজনীতি মাঠে ছিল। একটা বিষয় আমি বুঝতে পারছি না, আমার বোধগম্য হচ্ছে না, সেটি হচ্ছে যে বর্তমানে এই পরিস্থিতিতে রাজনৈতিক নেতৃবৃন্দ এমন ধোঁয়াশা কেন তৈরি করছেন? তারা কি ওই একাগ্রর কথা বলছেন, নিরপেক্ষ সরকারের কথা বলছেন? প্রফেসর ইউনূসকে কি নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না তাদের? কেন মনে হচ্ছে না? যদি তাই মনে না হয়, যদি তখন জাতীয় সরকার হতো, যা শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন জনই বলেছেন যে জাতীয় সরকারের কথাই আন্দোলনকারী ছাত্ররা বলেছিল, কিন্তু বিএনপি সেখানে রাজি হয়নি। জাতীয় সরকার হলে তো কোনো সমস্যা ছিল না, তাহলে তো প্রফেসর ইউনূসকে আর আসতে হতো না। আপনাদের পছন্দ মতো লোক নিয়ে আপনারা রাজনীতি করতে পারতেন। এখনও আপনারা আপনাদের পছন্দ মতো লোক বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছেন, সেটি বিএনপি এবং জামাত। প্রফেসর ইউনূসের কথা তো তোয়াক্কা, বা উনি যে ধরনের মানুষ, আমার কাছে মনে হয় উনি কোনো বিষয় নিয়ে তেমন কোনো কথা বলেন না এ পর্যন্ত, যা বুঝেছি আমি। পরবর্তীতে কি করতে পারেন উনি আমার ধারণা নেই, বা জানাও নেই অনেকের মতোই। এখানে দেখা যাচ্ছে যে কথায় কথায় ওনার প্রফেসর ইউনূসকে বিষোদ্গার করছেন। তাহলে আগের সরকার, ভদ্র ভাষায় বলতে হবে, ভদ্র ভাষায় বিষোদ্গার করছেন। আগের যে শব্দগুলো ওনার জন্য প্রয়োগ করা হচ্ছে, সেগুলো শব্দগুলোর ওনার জন্য প্রযোজ্য হবে বলে আমি অন্তত মনে করি না। ওনার যদি রাজনৈতিক কোনো লিপ্সা থাকতো, উনি যদি ক্ষমতায় থাকার কথা চিন্তা করতেন, ওনার বয়সটা যদি কম হতো, তাহলে হয়তোবা এটা ভাবার সুযোগ থাকলেও থাকতে পারতো। আমি যতটুকু মনে করি, প্রায় 90-এর কাছাকাছি বয়স্ক একজন মানুষ, যার সারা পৃথিবী জোড়া সুনাম আছে, একটা নাম স্বনামে যিনি সাংঘাতিকভাবে ধন্য, সেই মানুষটার কে এভাবে বিভিন্ন কথা বলে এটা পাচ্ছেন না, ওইটা পাচ্ছেন না, সেইটা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, উনি যোগ্য না, ওনার সবাই অযোগ্য। যারা এত কথা বলছেন তারা কোথায় কতটুকু যোগ্য? যেসব সাংবাদিকেরা বলছেন কেন আগের সরকারের পদলেহন করেছেন, যারা বেশি করেছেন তারা হয় জেলে আছেন, না হলে পালিয়ে আছেন, আর বাকিরাও করেছেন 2-4 জন ছাড়া। এবং তারা ওই সরকারের মধুটাও খেয়েছেন, এই সরকারের মধু, মানে সামনের সরকারের মধু খাওয়ার জন্য চিন্তা করে যাচ্ছেন। তারা ভাবছেন যে বিএনপি তো ক্ষমতা, তারা ভাবছেন শুধু না, এটাই সম্ভাবনাই বেশি, যেহেতু বিএনপি একটি বড় দল এবং মাঠে অন্য কোনো তেমন জামাত ছাড়ার তেমন কোনো দল নেই। ছাত্ররা দল গঠন করতে চাইছে, কিন্তু দল গঠন করেই শুরুতেই অনেক কিছু আশা করার বোধহয় আমি অন্তত মনে করি, কতটুকু সমীচীন আমি জানি না। তাদেরকে সংগঠিত হতে হবে, একটা দলকে সারা দেশের মানুষের মধ্যে আস্থা তৈরি করতে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। সেই ছাত্রদেরকে বড় রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষ ভাবছেন কেন? তারা টকশোতে এসে পত্রিকা বিভিন্ন বিবৃতি দিচ্ছেন এবং খুব তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন। আপনি আপনার সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন তো দেখি, কি হবে? বাসা থেকে বেরিয়ে যাবে। সেই দিন চলে গেছে, আপনি আপনার বাবা মার মুখের উপর জবাব দিতে পারেননি, কিন্তু এখনকার বাচ্চারা জবাব দেয়। এখন 12, 13, 14, 15 বছরের বাচ্চারাও জবাব দেয়, যুক্তি দিয়ে বুঝিয়ে দেয় যে আপনি ভুল, আমি ভুল। তো আমি সেদিকে গেলাম না।
1971-এ একটা দল শুধু নিজের কৃতিত্ব নিতে চেয়েছে, যে তারাই 1971-এর স্বাধীনতার শক্তি, মুক্তিযুদ্ধ চেতনাধারী, বিভিন্নভাবে এই সমাজে বিভাজন তৈরি করেছে। কিন্তু 1971 সাধারণ মানুষ চেয়েছিল বলেই 1971 ঘটেছিল, কারণ যুদ্ধ করেছে সাধারণ মানুষ। রাজনৈতিক নেতারা যারা যুদ্ধ করেছে তা আমার মনে হয় না, কারণ আওয়ামী লীগ তখন বড় দল ছিল, তারা বেশিরভাগই, 2-4 জন বাদ দিলে বেশিরভাগই ভারতে যে আরাম আয়েসে দিন কাটিয়েছে, সেটুকুই দেখা যায়, কিন্তু শোনাও যায়, বই পুস্তকেও পাওয়া যায়, বিভিন্ন বিতর্ক আছে সেটা নিয়ে। কিন্তু যুদ্ধ করেছে কি ছাত্র, যারা কোনো রাজনীতির সঙ্গে, এইরকমভাবে রাজনীতি তখন হয়নি, রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, কৃষক, শ্রমিক, জেলে, কামার, কুমোর, সাধারণ চাকরিজীবী, হকার, যারা তখন লোকসংখ্যা কম ছিল, তারা করেছে যুদ্ধ। এবং সেই সাধারণ জনতা চেয়েছিল বলেই 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আবার 2024-এ এই ছাত্র জনতা চেয়েছে বলেই এই 5ই আগস্ট ঘটেছে। 1971-এও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা বিশাল শক্তি হিসেবে কাজ করেছে, এবং তারা যে ব্যানারেই কাজ করুক, কিন্তু মূল ভূমিকা পালন করেছে ছাত্ররা আর সাধারণ মানুষ। 2024-এও কিন্তু একই ঘটনা ঘটেছে। তাহলে 1971-কে আপনারা স্বীকৃতি দিতে পারছেন, 2024-কে কেন পাচ্ছেন না? আপনারা বড় দল হিসেবে মাঠে আছেন বলে? তাহলে আওয়ামী লীগ যে নিজের একক দাবি করে, তো সেখানে সমস্যা কোথায়? তাই যুক্তিতে যদি আমরা বলতে চাই, আপনার সন্তান তুল্য, আপনার নাতি তুল্য, আপনার ভাগ্নি, ভাতিজি, ভাস্তা তুল্য এই যে কলেজ, স্কুলে, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, স্কুলেরও ছিল, 9-10-এর ছেলেপেলেও ছিল, মারাও গেছে। তো তাদেরকে আপনারা বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, মুখের এক্সপ্রেশন, অবাক হয়ে যাই আমি। এই জীবনের শেষ পর্যায়ে এসে কতদিন আপনাদের রাজনীতি করতে হবে? আপনারা তো করেছেন রাজনীতি, দেখেছে বাংলাদেশের মানুষ, তারপরেও আপনাদেরকে এই ক্ষমতায় থাকতে হবে। থাকুন না, ভোট হবে তখন হবে, ধৈর্য ধরুন। যদি 5ই আগস্ট না ঘটতো, তারও তো 3-4 বছর আপনাদেরকে থাকতে হতো, কে কোথায় থাকতেন তারও তো ঠিকানা নাই। এটা তো বাস্তবতা, যতই আপনি অস্বীকার করেন। বিবেককে প্রশ্ন করুন, মনকে প্রশ্ন করুন। যদি 5ই আগস্ট না ঘটতো, অকাতরে ছাত্ররা যদি গুলির সামনে না দাঁড়াতো, তাহলে কি অবস্থা হতো আজকে? সরকারকে যদি পালিয়ে যেতে নাও হতো, তাহলে কি অবস্থা হতো ভাবেন। সেইটা ভেবে অন্তত ছাত্রদের তুচ্ছ তাচ্ছিল্য করা এবং ইউনূস সরকার সাহেবের সমালোচনা বন্ধ করুন। সমালোচনা করেন, যে সমালোচনা শুনতে অসম্মানজনক মনে হয় সেটি করেন না। এই বয়োবৃদ্ধ মানুষটাকে সেই অসম্মানটুকু করেন না। এই সরকারে অন্তত অনেক কিছু না হলেও তো কিছু কাজ হয়েছে। এই যে গালাগালি করছেন, ওটা আমি গালাগালিই বলবো। যে ভাষায় কথা বলছেন, কিছু সাংবাদিক আছেন যে ভাষায় কথা বলছেন, সেটি কখনোই গ্রহণযোগ্য নয়। অন্তত আমার বা আমাদের মতো অনেকের কাছেই গ্রহণযোগ্য নয়। সম্মানী মানুষকে সম্মান দিতে আমাদের হবে, জনমানুষের ত্যাগের স্বীকৃতি থাকতে হবে। 71-এ কি হয়েছে? 71-এর পরে কিন্তু মওলানা ভাসানীকে সেভাবে গ্রহণ করা হয়নি, তার কোনো কিছুকেই স্বীকার করা হয়নি। অথচ মওলানা ভাসানী সাহেবের বাসায় যে আমি দেখেছি, ওনার মৃত্যুর অনেক পরে যে দেখেছি সন্তোষে, ওনার কিছু ছিল না, একটি ঘর, এই পাটশোলা এবং বাঁশের দিয়ে করা একটা কাঠের চৌকি আর একটা কাঠের বাক্স, ওই ঘরেই নাকি মওলানা ভাসানী থাকতেন। এবং তখন আলেমা ভাসানী বেঁচে ছিলেন, ওনার স্ত্রী। পাশে একটি পাকা ঘর, যেটি এরশাদ সাহেব করে দিয়েছিলেন এরশাদ সরকারের সময়। আমি তার সঙ্গে কথা বলেছি। তো মওলানা ভাসানীর মতো একটা মানুষের যদি কোনো সম্পদ না থাকে, কই তাকে নিয়ে তো কোনো বিতর্ক নেই, তাহলে আপনাদের এত সম্পদ কোথা থেকে আসে? সবার উদ্দেশ্যেই বলছি আমি, কোথা থেকে আসে? আপনারা কিসের আশায় এত তাড়াহুড়ো করছেন? এত তাড়াহুড়োর তো কিছু নেই। একটা দেশকে অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে যে ধরনের সহযোগিতা দরকার, সেটি আপনারা করছেন না।
মৌলানা ভাসানী সাহেব কিন্তু দেওবন্দ থেকে গ্র্যাজুয়েশন করা ছিল, ধর্মের উপর তার অগাধ পাণ্ডিত্য ছিল। তার সম্পর্কে যতটুকু আমি জানি পড়াশোনা করে বিভিন্ন মাধ্যম থেকে, এবং তাকে কিন্তু হুজুর বলতো, তার কিছু ক্ষমতা ছিল আধ্যাত্মিক, সবাই কিছু হুজুর হুজুর বলতেন। সেই মানুষটাকে পলাতক সরকার স্বীকৃতি দেয়নি, অথচ এখন এসে এই বর্তমানে যে অবস্থা চলছে সেখানে বিভিন্ন দল, এক্ষেত্রে আমি জামাতের কথা বলবো, তারা ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন। আমি মজার একটি কথা বলি, আমার হেল্পিং হ্যান্ড আছে, সে আজকে আমি যখন কথা বলছি, যখন রেকর্ড করছি সেই দিন সে আমাকে বলছে যে হলো জামাতকে ভোট দেওয়া যাবে না। তা আমি বললাম যে কেন? বলে না, জামাতকে ভোট দিলে মেয়েদেরকে আর ঘর থেকে বেরোতে দেবে না, আমরা যে ইনকাম করি একজনের ইনকামে সংসার চলে না, আমাদেরকে তারা ঘর থেকে এই ধারণাটা আপনাদের প্রতি কেন হবে মানুষের? এবং আমার কাছে আরও অবাক লাগে যে ধর্ম পালন করলে, যে যার মতো তার ধর্ম পালন করবে, ধর্ম পালন করলেই তাকে ট্যাগ দিয়ে দিতে হবে কেন? দেখা যাচ্ছে টুপি দাড়ি থাকলে আগের সরকার জঙ্গি বলে ট্যাগ দিয়ে দিত অধিকাংশ ক্ষেত্রে, এবং নির্যাতনের শিকার হয়েছেন তারা। আবার এনারা এসে এখনো আসেন নাই, দেখা যাচ্ছে যে মেয়েদের ফুটবল খেলা বন্ধ করেছেন। ভেতরে কি ঘটনা আছে আমি জানি না, ওখানে জিহাদি নাকি যা তারা লোকজন দেখেছি আমি টিভিতে, যে লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করছেন। কেন মেয়েদেরকে খেলতে দেবেন না? ইসলাম তো সবচেয়ে বেশি লিবারাল যতগুলি ধর্ম আছে। কারণটা হচ্ছে সেই আয়ামে জাহিলিয়া যুগে যখন মেয়েদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো, মেয়ে শিশু জন্মালে, আমাদের মহানবী তখন সেইখান থেকে, সেই অবস্থা থেকে মেয়েদেরকে স্বীকৃতি দিয়েছেন বাবার সম্পত্তির উত্তরাধিকার হিসেবে। এটা কি বিশাল ব্যাপার নয়? যে যেভাবে ধর্ম পালন করবে অন্যের ক্ষতি না করে, সেটাই তো হওয়া উচিত। তাহলে যে মেয়েরা ফুটবল খেলছে সেখানে কেন যে মানুষ বাধা দিবে? জামাতে ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করবেন কেন? এবং সুযোগ পেলেই বিএনপি জামাতের সঙ্গে যোগ দিবে, আবার সুযোগ অসুবিধা হলেই জামাতকে ঝেড়ে ফেলবে। ক্ষমতায় যাওয়ার জন্য এই যে হ্যাঁ জোটবদ্ধ হন, কিন্তু এই ধরনের না, যা দৃষ্টিকটু। জামাতকেও মনে রাখতে হবে এইটা হলো আয়ামে জাহেলিয়া যুগ নয়। মেয়েদের ইচ্ছের স্বীকৃতি দিতে হবে, মেয়েদের স্বাধীনতা দিতে হবে। মেয়েরা তো উলঙ্গ হয়ে না রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না, তাহলে আপনাদের সমস্যা কোথায়? এই যে মানুষের মধ্যে একটা পারসেপশন আছে যে আপনাদেরকে মিস ইন্টারপ্রেট করা হচ্ছে, অথবা আপনারা করতে সেই সুযোগ করে দিচ্ছেন। আমার দেখা যে বাম দলগুলো আছে তারা কখনোই ধর্মের কথা কেন বলেন না। ধর্ম পালন করা তো কোনো দোষের কিছু না, যার যার ধর্ম পালন করা তো কোনো দোষের না। বরং বলতে হবে, এখানে যদি আমি পাশাপাশি হিন্দুদের নিয়ে আসি, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেই শোষণ প্রকট। কারণ হিন্দু ধর্মের যে কাস্ট প্রথা, সেখানে অচ্ছুত হিসেবে তাদের হিন্দুরাই বর্ণ হিন্দুদের কাছে অচ্ছুত। নিম্নবর্ণে হিন্দুরা অনেক এলাকাতে তারা মসজিদে যেতে পারে না, দুঃখিত, মসজিদ বলছি, মন্দিরে তাদের পূজা করার অধিকার নেই, তাদের ছোঁয়া লাগলে খাওয়া যাবে না। ইসলামে তো তা নাই। ধনী গরিব বা কোনো বর্ণপ্রথাই নাই ইসলামে, ধনী গরিব শুধু আছে। সেখানেও কিন্তু পাশাপাশি মসজিদে নামাজ পড়ছে, ঈদগার মাঠে নামাজ পড়ছে, সেখানেও কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই। এবং এর ফলে কি হয়েছে, এই যে বর্ণপ্রথা, তার ফলে কিন্তু দলে দলে হিন্দুরা ধর্মান্তরিত হয়েছে, মুসলমান কিন্তু হয় নাই। আমাদের দেশে যদি দেখেন সাতক্ষীরা এগুলো অঞ্চলে, যেগুলো অঞ্চলে খ্রিশ্চিয়ানের সংখ্যা বেশি, সেখানে দেখবেন যে তারা নিম্নবর্ণে হিন্দু ছিল। জয়পুরহাট অঞ্চলে প্রচুর খ্রিশ্চিয়ান, এটা সবাই নিম্নবর্ণে হিন্দু ছিল, যারা তাদের সমাজে অচ্ছুত বলে পরিচিত। তাহলে এই যে বিভাজন, এই বিভাজনটা কিন্তু ইসলামে নাই।
তাহলে আমরা যারা বামপন্থী দলগুলোকে আমি বলছি, তারা কেন এই বিভাজনটা করার চেষ্টা করেন? তারা কেন বলার চেষ্টা করেন যে টুপি দাড়ি থাকলেই সে ইয়ে, আর হলো ধর্ম না বিশ্বাস করলেই সেটাই সঠিক? এটাও যার যার ইচ্ছা, কে ধর্ম বিশ্বাস করবে আর কে করবে না, তাই নয় কি? আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু 1971 না, এটা এখন 2025, 2400 চলে গেছে। 2025-এ এসে এবং 2024-এর এই গণ অভ্যুত্থান মানুষকে কিন্তু অন্য বার্তা দিয়েছে, সাধারণ মানুষকে অন্য বার্তা দিয়েছে। এই যে দেশের পরিস্থিতি যদি খারাপ হয় মানে কি অনেকটাই খারাপ, এখন প্রতিদিন আন্দোলন হচ্ছে, প্রতিদিন রাস্তায় শুয়ে পড়ছে, ছাত্ররা নিজেদের মধ্যে মারামারি করছে, এটা তো স্বাভাবিক বিষয় নয়। ছাত্ররা সারা জীবনেই মারামারি করে। আমি ঢাকা কলেজের পাশে কলেজে কাজ করতাম, প্রায় দিনই ঢাকা কলেজের ছেলেপেলে বা আমার কলেজের ছেলেপেলের সঙ্গে প্রায় মারামারি, এটা নিত্য নৈমিত্তিক একটি ঘটনা ছিল। কিন্তু এখন যেভাবে হচ্ছে তা কিন্তু নয়। কদিন আগেই তারা 6 মাস আগে কাঁধে কাঁধ মিলিয়ে যারা আন্দোলন করেছে, তারাই এখন নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। কেন? সকলের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামছে কেন? এটি কিন্তু আমার কাছে একটি বিরাট কোয়েশ্চেন। আমার কাছে মনে হচ্ছে যে ইউনূস সরকারকে বেকায়দায় ফেলায়, এই অন্তর্বর্তীকালীন সরকার বেকায়দায় ফেলাই হচ্ছে উদ্দেশ্য। কেন দলগুলো এই জিনিসগুলো বুঝছে না যে ঘটনা ঘটে গেলে কিন্তু কোনো পিঠ যদি মুদ্রার উল্টে যায় তাহলে কিন্তু কারোই রক্ষা থাকবে না। এইটুকু বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ আছে বলে আমি অন্তত মনে করি না। কেন বুঝছেন না? এইটুকু বুঝে অন্তত দেশের সাধারণ মানুষকে, আমি যতটুকু দেখি আমাদের বড় দলগুলোর নেতা যারা আছেন তারা বর্ষিয়ান বেশিরভাগ, তাদের নিচের যাদের বয়স এখন মধ্যম পর্যায়ে আছে, তারাও কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন এবং তারাও কিন্তু জেলের ঘানি টেনেছেন বা বা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। কেন আমরা ক্ষমতা ছাড়তে চাই না? প্রত্যেকেরই জায়গা ছেড়ে দিতে হয়। যেখানে মৃত্যুটাই একেবারে নিশ্চিত, সব কিছু ছেড়ে দিতে হবে, ছেড়ে চলে যেতে হবে, সেখানে আপনারা নিজের সামান্যটুকু ছাড়তে রাজি নন কেন? যদি দেশকে ভালোই বাসেন, জনগণের একটা কথা আপনার বলেন জনগণের জন্য রাজনীতি করি, জনগণের জন্য রাজনীতি করলে তো রাজনীতির চেহারা এরকম হতে পারে না, কোনো দলই হতে পারে না। জনগণের সুবিধাটা নিশ্চিত করাই আগে আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত ছিল। এবং পট পরিবর্তনে অর্থাৎ 5ই আগস্টের পর নতুন যে সরকার দায়িত্ব নিয়েছেন, সকল ধর্ম জাতি নির্বিশেষে, রাজনৈতিক দল তো অবশ্যই নির্বিশেষে উচিত ছিল এই অন্তর্বর্তী সরকারকে সাহায্য করা। কারণ ওনার যে ইমেজ আছে সেটি দিয়ে উনি কিন্তু অনেক কিছু করতে পারতেন, কিন্তু সেই করার সুযোগটা কিন্তু আমরা দিচ্ছি না। কেন? আমি শুধু অনেক কেনর কিন্তু বলছি কারণ অনেক কেনর জন্ম হয়েছে এবং আমি তার উত্তর পাই না, বা আমার মতো অনেকেই পায় না। কি হতো? বাংলাদেশ লাভবান হতো। ইউনূস সরকার তো ক্ষমতায় থাকবেন না, তাহলে আপনাদের এত তাড়াহুড়া কিসের? ট্রেন কি ছেড়ে দিচ্ছে? না, ট্রেন ছেড়ে দিচ্ছে না। সরকার না পালালে আপনাদের কিন্তু আরও অপেক্ষা করতে হতো। আপনারা যে আবার নির্বাচনে যদি যেতেনও তাহলেও কিন্তু অপেক্ষা করতে হতো। তারপরে কি হতো সেটা তো পরের প্রশ্ন। তাহলে কেন ইউনূস সরকারের হাতটাকে শক্ত করছেন না? তাকে কেন সুযোগ দিচ্ছেন না? এই সারা পৃথিবী জোড়া যে তার নাম আছে, সেই নামের সদ্ব্যবহার করে, অর্থাৎ আমি বলবো সুযোগ নিয়ে, এটা উনি সাধারণ মানুষের জন্য কাজ করতে পারতেন। এই দেশের ঋণগুলো শোধ করতে পারতেন, লুটপাট করা টাকা আনা যাবে কিনা আমি জানি না, অন্তত চেষ্টা করতে পারতেন। তার ফেস ভ্যালুতে আমরা দেখেছি যে দুবাই থেকে, যেটা ইতিহাসে কখনো ঘটেনি, দুবাইয়ের আইনেও নেই, সেখান দণ্ডপ্রাপ্ত বহু বাঙালিকে তারা ছেড়ে দিয়েছেন, বাঙালি বলবো বা বাংলাদেশি আমরা, ছেড়ে দিয়েছেন শুধু প্রফেসর ইউনূসের একটি ফোনে। তাহলে আমরা বলতে, আমি তো রাজনীতি করি না ভাই, যারা রাজনীতি করছেন
বিশেষ করে আমি বড় দল জামাত এবং বিএনপিকে বলবো যে আপনারা সরকারকে বেকায়দায় ফেলতে চাচ্ছেন, সমালোচনার মুখে দিচ্ছেন, এবং আপনারা এই যে এই ঘটনাগুলো ঘটছে প্রতিদিন, সেগুলো কি সারা বিশ্ব দেখছে না? ভারত তো আছেই, ভারতের কথা তো বলারই অপেক্ষা রাখে না। আসুন, আপনারা যতদিন এই সরকার, যতদিন বলতো, ওনারা তো একটা দিয়েই দিয়েছেন, আপনাদের কথায় কি জানে, রোড ম্যাপ দিয়েই দিয়েছেন, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করে তাকে সাহায্য করি, তার কর্মকাণ্ডে দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখে। আবারও দেখা হবে, ভালো থাকুন, সে পর্যন্ত আরও এক কাপ চাই। ধন্যবাদ সবাইকে।